শুধু দর্শক, আপনাদের মেজাজ মর্জির কি অবস্থা এই খবর নেওয়ার জন্য আবার চলে আসলাম সেন্টিমেন্ট নিয়ে কাজ করা আমরা যারা সেন্টিমেন্টালিস্ট। তো আজকে সেন্টিমেন্টালিস্ট প্লুরাল একটা এপিসোড হচ্ছে এই প্রথমবারের মতো। তো আজকের আয়োজনে আমাদের সঙ্গে অতিথি হিসেবে জয়েন করেছেন আমাদের সকলের প্রিয় মুখ ফিরোজ মোহাম্মদ জাহিদুর রহমান জুয়েল ভাই, আমরা জুয়েল ভাই বলে ডাকি। তো জুয়েল ভাই, আপনাকে স্বাগত জানাই সেন্টিমেন্টালিস্টে। ধন্যবাদ। তো আপনার সেন্টিমেন্টের কি অবস্থা এখন? আমার সেন্টিমেন্ট আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, রাইট, আমার সেন্টিমেন্টও ভালো আছে। আমরা সবাই একটা ইলেকশন মুডে আছি, ঠিক আছে? রাত পোহালেই আর কয়েক ঘন্টা, কিছুক্ষণ পরেই আমাদের সেই সময় চলে আসতেছে। তো এনিওয়ে, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, মূলত এই গত একটা মাস আমরা একটা প্রচন্ড উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে অনেক বছর পর একটা নির্বাচন কেন্দ্রিক যে ক্যাম্পেইন, যে উত্তেজনা, যে আনন্দ, যে উৎসব দেশব্যাপী, সেটা দেখলাম। এবং মোটামুটি একটা মডারেট লেভেলে আমরা বলবো যে দুই দল একে অপরকে শারীরিক এবং মানসিক আঘাত না করে অত্যন্ত চমৎকারভাবে এই ক্যাম্পেইনটা অপারেট করেছে। 8টা বিভাগে অনেকগুলো জায়গাতে আমরা দেখেছি, এবং সবচাইতে বেশি জনপ্রিয় যে জায়গা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন প্ল্যাটফর্মে। তো আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে যে এই যে একটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা অনলাইনে একটা ক্যাম্পেইন, ইলেকশনকে সেলিব্রেট করার জন্য এবং সেটার অ্যানালিটিক্স নিয়ে কে জিতবে না জিতবে এই ব্যাপারগুলো নিয়ে যে পালস চেক, সেটা নিয়ে যে কাজ করেছি, এবং তার জন্য বেশ কয়েকটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে পালস টুডে, একটা শেয়ার টুডে, এবং শেয়ার টুডের ভেতরে আবার দুই ধরনের কাজ আমরা দেখেছি। একটা দেখেছি যে আমরা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ কার সেন্টিমেন্ট, কার ইমেজিং কেমন আছে। আবার আমরা দেখেছি যে অ্যানালিটিক্স, যে আসলে যেখানে বিজ্ঞজনেরা, রিসার্চাররা কাজ করেছেন এবং তারা ইনপুট দিয়েছেন যে আসলে কোথায় কেমন যাচ্ছে। আর লাস্ট বাট নট লিস্ট যেটা আমরা করেছি, যেটা বোধ করি সাউথ ইস্ট এশিয়াতেই হয়তো বা কখনো হয়নি আমাদের মতো দেশগুলোতে, সেটা হচ্ছে যে ইলেকশনকে কনভার্ট করা একটা পার্টিসিপেটরি অনলাইন ফ্রি গেমে, যেটার নাম ছিল আমার সংসদ। এবং আমরা যেখানে দেখেছি যে তরুণ প্রজন্মের একটা বড় অংশ সেখানে খুব দারুণভাবে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে একটা পার্টিকুলার সাপোর্টার তারা এটাকে খুবই এনজয়েবল এবং সিরিয়াসলি নিয়েছে এবং তারা পার্টিসিপেট করেছে। এনিওয়ে, কিন্তু এখান থেকে টেক অ্যাওয়ে কি আমরা যদি ভাবি যে এই যে বাংলাদেশ, আমরা ডিজিটালি এত অ্যাক্টিভ এবং আমরা অনলাইনে এত অ্যাক্টিভ, এবং এটার সাথে একটা আইসিটি ব্যাকগ্রাউন্ড, একটা সাপোর্ট, যেটা টু সাম এক্সটেন্ট আমাদের বাংলাদেশের যে এসডিজি কমিটমেন্ট টুয়ার্ডস আইসিটি, সেটাকেও আসলে ইন্ডিকেট করে। তো সেরকম একটা জায়গা থেকে এই পুরো কর্মযজ্ঞের যিনি নেপথ্য নায়ক, তিনি আসলে জুয়েল ভাই। তো জুয়েল ভাইকে কারণ আমরা আজকে স্টুডিওতে এনেছি যে এই বিহাইন্ড দ্য স্ক্রিনের গল্প যদি না হয় তাহলে সিনেমা এমনিতেও হিট হয় না। তো আমরা সিনেমাটা তো হিট হয়ে গেছে, তো আমরা একটু বিহাইন্ড দ্য স্ক্রিনের গল্প শুনতে চাই যে জুয়েল ভাই এই থট প্রসেস কিভাবে আসলো, এবং হচ্ছে যে কিভাবে এটাকে আমরা মেটেরিয়ালাইজ করলাম। তো আমরা গল্পটা লুজলি কাপড় টেকনোলজিসের শুরুর গল্প থেকে হচ্ছে গিয়ে আসলে যদি একটু শুরু করি। রাইট। তো আসলে আমরা একটা বন্ধুদের মানে আড্ডায় গল্পের মধ্যে বসেছিলাম। তো বসে মালয়েশিয়াতে ছিলাম আমরা তখন। তো এটা একটা চাইনিজ নিউ ইয়ারের ডিনার হচ্ছে আমরা করছি। তো আমাদের এক বন্ধু, উনি বেশ বড় একটা কনসাল্টিং কোম্পানির হচ্ছে গিয়ে মানে খুবই ভালো একটা জায়গায় আছেন। তো তার কিছুদিন আগে হিলারি ক্লিনটনকে হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ইলেকশনে পরাজিত করে হচ্ছে গিয়ে ক্ষমতায় এসেছেন। তো উনি আমাকে একটা আর্টিকেল ফরওয়ার্ড করে দিলেন। তো ফরওয়ার্ড করে দিয়ে বললেন যে দেখো তো জুয়েল, এরকম একটা জিনিস হয়েছে, তো তুমি কি এরকম করতে পারবা? তো আমি খেতে খেতে দেখে ওনাকে জাস্ট বললাম যে হ্যাঁ, মনে হয় পারা যাবে, খুব একটা আসলে ঝামেলার কিছু নাই। তো আমরা ফেসবুকের সাথে আসলে ডেটা মানে কানেক্ট করতে পারি সবকিছু, তো এবং যেটা হচ্ছে যে আই থিঙ্ক আমরা করতে পারবো। তো বলে আমি বাসায় গেছি। তো এর একদিন দুদিন পরে উনি আমাকে বলতেছেন যে দেখো, এরকম আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে একটা প্রজেক্ট করছি, তোমার কথার উপর বেস করে কিন্তু আমি ওদেরকে কমিট করছি যে আমরা এই ধরনের একটা জিনিস আসলে করতে পারবো, এখন কিন্তু তোমাকে আসলে পারতেই হবে। তো আমি একটু মানে আই গট এ বিট অফ গার্ড, যে
আচ্ছা ঠিক আছে, মানে ডিনারের মধ্যে বললাম। তো ওই করতে করতে আসলে তখন আমরা একটা ডেমো বানালাম, ডেমো বানিয়ে হচ্ছে গিয়ে তাদেরকে দেখালাম। তো এইটা হচ্ছে শুরু অফ মানে ভিশন 2050 ফর মালয়েশিয়ান গভর্নমেন্ট। সেইটা সোশ্যাল মিডিয়াতে ইয়াং মানুষদের সেন্টিমেন্টের উপরে বেস করে আসলে এই কাজটা প্রথম শুরু। তো শুরুটা কিভাবে যে জিজ্ঞেস করলেন, এটা আসলে মানে অনেকটাই আসলে একটা ডিসকাশন, মানে ডিনারে কথা বলতে বলতে মুখোশকে বলে ফেলা হ্যাঁ থেকে আস্তে আস্তে মানে আসলে জিনিসটা বাস্তব। এবং প্রথম এটা মালয়েশিয়ার জন্য করা, প্রথমটা মালয়েশিয়ার জন্য, এবং এটা 2017 মার্চ এপ্রিলের দিককার ঘটনা। এবং তারপরেই 2018-তে বাংলাদেশের হচ্ছে গিয়ে ইলেকশন ছিল, যে 2018 হচ্ছে বাংলাদেশ ইলেকশন। তো ওই ইলেকশনে যখন আমরা হচ্ছে গিয়ে আসলে আসলাম, তো আসার পরে তখন বাংলাদেশের জন্য জিনিসটা একদমই নতুন ছিল। তো 2018-তে আমরা ইলেকশনের জন্য বিভিন্ন ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটদের সাথে কথা বললাম। তো আমাদের তখন একটা স্বপ্ন ছিল যে আমরা পুরা কোনো পার্টি বা অনেকের জন্য করব। তো সামহাও দেখা গেল যে তখন আমরা ক্যান্ডিডেট লেভেলে আসলে বেশ ভালো একটা সাড়া পেলাম, যে না ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটরা আসলে এই অ্যানালিসিস এবং এই সব কিছু আসলে ব্যবহার করবেন। তখন আমরা প্রায় 10-12 জন ক্যান্ডিডেটের জন্য প্রথম আমরা আসলে কাজটা করলাম 2018-তে। তো এরপরে আমরা ইন্দোনেশিয়ার ডিজিটাল স্ট্র্যাটেজি করার জন্য ওই একই রকম আসলে আমরা ওই কনসাল্টিং কোম্পানিদের সাথে হচ্ছে গিয়ে আসলে কাজ করি। আমরা অনেক বড় বড় ধরনের গ্লোবাল অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথেও আসলে কাজ করি ফর পাবলিক সেন্টিমেন্ট। এর মাঝে কাজ করতে করতে 2022-এ ইউএনডিপির সাথে আমাদের আসলে, এটাও একটা খুবই মজার গল্প, আমাদেরকে ইন্টারন্যাশনাল একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, ওদের সাথে আমরা বিভিন্ন জায়গায় পার্টনারশিপে কাজ করি। তো একটা গ্লোবাল টেন্ডারে ওরা আমাদের সাথে মিলে ইউএনডিপিকে আসলে প্রপোজাল দেওয়া হয়। তো সামহাও ওই টেন্ডারটা আমাদের ওই পার্টনারটা পায় নাই, কিন্তু ইউএনডিপি আমাদেরকে আলাদা করে রিচ করে, তোমাদের এই কাজটা তো খুব ইন্টারেস্টিং, সো তোমরা কি আমাদের সাথে একটু কথাবার্তা বলবা? তো তখন আমরা ওদের সাথে এনগেজড হই। ওদের একটা প্রজেক্ট ছিল পিটিআইবি, মানে পিস, টলারেন্স অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। তো ওইখান থেকে আসলে ওদের সাথে কথা শুরু হয় যে তখন বাংলাদেশে রিলিজিয়াস ভায়োলেন্স প্রচণ্ড রকম, মানে তার ঠিক আগের বছর 2021-এই ওই দুর্গার পায়ের নিচে হচ্ছে কোরআন শরীফ রেখে ম্যাসিভ গন্ডগোল, এবং বছরের পর বছর এই গন্ডগোলটা প্রচণ্ড রকমভাবে আসলে বাড়তে থাকে। তো 2022-এ ওই প্রজেক্ট থেকে আসলে বলা হয় যে আমরা কি কোনোভাবে এই সোশ্যাল মিডিয়া বেসড যে ভায়োলেন্সকে আসলে কন্ট্রোল করতে পারি কি না। তো আমাদের কাছে প্রজেক্টটা তখন খুব মানে মনে হয় যে না, এটা আসলে একটা প্রয়োজনীয় প্রজেক্ট, এবং আমরা এরকম কাজ আসলে সরাসরি আগে কখনো করি নাই, যে যেটা আসলে সরাসরি একটা মানে মানুষের কাজে আসবে টাইপের হচ্ছে গিয়ে একটা জায়গা। তো 2022-এ তখন আমরা মানে ওনাদের ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ বলে হচ্ছে দে হ্যাড এ প্রজেক্ট, ওইখানকার যারা উইনার তাদেরকে নিয়ে, মানে অল আর ব্রাইট ব্রেইনস অ্যান্ড অল ইয়াং হচ্ছে গিয়ে আসলে মানে বাচ্চাই বলি আসলে, ঠিক আছে। তো তখন কোভিডের পরে প্রথম হচ্ছে কি ওদের সাথে মিলে আমরা এই কাজটা করি। এই কাজটা করার পরে তখন আমরা আসলে প্রথম এই প্রজেক্টটা করে দেখা যায় যে আসলে 2022-এ আসলে রিলিজিয়াস ভায়োলেন্স একদম কমে যায়। তো এরপরে তো 2023-এর শেষে ইলেকশন হলো, 2024-এর মানে গণ অভ্যুত্থান, তারপরে এইবারের ইলেকশনের আগে যখন ডাকসু ইলেকশন বাংলাদেশে হওয়া শুরু হলো, তখন আমরা আবার বাংলাদেশের সেন্টিমেন্ট ট্র্যাক করা শুরু করলাম। তো এবং সেন্টিমেন্ট ট্র্যাক করার সময় তখন আমরা দেখলাম যে বাংলাদেশে একটা প্রচুর মানে জোয়ার ইন সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা, এবং ডাকসু ইলেকশনে সবার একটা চরম প্রেডিকশন ছিল যে হয়তোবা আমাদের মানে বিএনপি জিতবে, কিন্তু দেখা গেল যে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের হচ্ছে গিয়ে প্রচুর একটা মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি। তো সেইখানে আমরা ডেটা দেখলাম, ডেটা দেখে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করে দেখলাম যে আসলে কেমন হয়। এরপরে রাকসুতেও আমরা আসলে কাজ করলাম বেশ ক্লোজলি, এবং তখন যে আমরা রাকসু আর ডাকসু এই দুইটার ভোটের আউটকাম আর সোশ্যাল মিডিয়ার আউটকাম দুইটাকে অ্যাকচুয়ালি ক্যালিব্রেট করলাম। ক্যালিব্রেট করে উই কেম আপ উইথ এ মেথড যেটা আসলে সোশ্যাল মিডিয়া সেন্টিমেন্টের সাথে ভোটের হচ্ছে গিয়ে একটা সরাসরি কোরিলেট, যেটা আপনিও আপনার বিভিন্ন শোতে ওই যে এসটিসি স্কোরকে যে আসলে বলছেন। তো সো দ্যাট এসটিসি স্কোর ইজ বেসিক্যালি বাংলাদেশের জন্য এটা আমরা প্রথম আসলে ইন্ট্রোডিউস করি, যেই জায়গাতে সোশ্যাল মিডিয়া সেন্টিমেন্ট সরাসরি ভোটের রেজাল্টকে কিভাবে ক্যালিব্রেট করে, এবং আমাদের রেফারেন্স পয়েন্ট আসলে ডাকসু আর রাকসু এই দুইটার ভোটিং। এখন হ্যাঁ, প্রশ্ন হতে পারে যে আসলে ছাত্র ইউনিয়নের মানে বা ছাত্র সংসদের রেজাল্ট কি আসলে আমাদের ন্যাশনাল ইলেকশনে রিফ্লেক্টিভ কি না, মানে এটা আমরা আসলে মানে এখনো বলতে পারছি না। কিন্তু সোফার আমাদের এই ছাত্র সংসদের ডেটার সাথে ছাত্র সংসদের সোশ্যাল মিডিয়া সেন্টিমেন্টের ক্যালিব্রেটেড একটা ম্যাচ করে আমরা হচ্ছে একটা মডেল তৈরি করে আমরা আসলে এটা তৈরি করেছি। তো
জার্নি বলতে আসলে মোটামুটি এটাই। তো এই ক্ষেত্রে মানে এটা একটা দারুণ শুরু ডেফিনেটলি, এবং যেই জার্নিটা আপনি ডিসক্রাইব করলেন, আমার খুব জানতে ইচ্ছে করে যে এই বছর সবচাইতে বড় স্কেলে সবচেয়ে ওপেনলি এই যে 3টা প্ল্যাটফর্মকে সামনে নিয়ে আসা এবং এটাকে মানুষের সাথে ইন্ট্রোডিউস করানো, তো এইটা আপনার টেক অ্যাওয়েটা কেমন? মানে আপনি কিভাবে দেখেন এই 3টা আলাদা আলাদা প্ল্যাটফর্ম কমপ্লিটলি আলাদা আলাদা টাইপের কাজ করছে, সো এইখানে আপনার হোয়াট ইজ ইউর টেক অ্যাওয়ে? আচ্ছা, তো আমি আসলে প্রোডাক্টটা কিভাবে ইভলভ করেছে সেটা যদি একটু আসলে সবার সাথে শেয়ার করি বা আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে যেটা বললাম যে আমাদের আসলে শুরু কিন্তু খুবই কনসাল্টিং স্পেকট্রামে। আমাদের ক্লায়েন্ট হচ্ছে কনসাল্টিং কোম্পানি, মিডিয়া এজেন্সি, তাও মোস্টলি গ্লোবাল স্কেলের। ইনফ্যাক্ট ইউএনডিপিও বাংলাদেশে কাজ করলেও এটা একটা মানে আসলে গ্লোবাল অর্গানাইজেশন। তো আমরা সবসময় খুবই কমফোর্টেবল ওয়ার্কিং উইথ লার্জ কর্পোরেটস। সো ধরেন মানে আমাদের মানে স্ট্রাকচারও হচ্ছে আমরা টেবিলে বসে কথা বলতে অনেক বেশি পছন্দ করি, অনেক কমফোর্টেবল, আমাদের পুরা টিমই আসলে ওই ধরনের। কিন্তু আমরা যখন এই প্রোডাক্টটা নিয়ে বাংলাদেশে কথা বলা শুরু করলাম, তখন আমরা একটা জিনিস আসলে প্রথম আবিষ্কার করলাম, আমাদের এটা কেউ বুঝে না। মানে আমরা যা করি এটা আসলে মোস্ট অফ দি মানুষ আসলে কিছু বুঝে না, তাদের কাছে এটা কিছু নাম্বার, কিছু গ্রাফ, ইট ডাজন্ট মেক এনি সেন্স অ্যাট অল। তো আমাদের প্রথমে এইটা ডাইজেস্ট করতে আসলে অনেক কষ্ট হয়েছে, বা মানে আমরা প্রথম বুঝতে পারলাম যে আমরা যেটা করি এটা আসলে কনসাল্টিং টেবিলে একরকম, মিডিয়া টেবিলে একরকম, বাট আসলে সাধারণ মানুষের কাছে পাবলিক ডোমেইনে এটা বোধগম্য কোনো কিছু আসলে। আর এটা বোধগম্য না হলে বিশ্বাসযোগ্যতার জায়গাতে একটা চ্যালেঞ্জ হয়। যেমন অনেকে জিজ্ঞেস করে, ভাই এই ম্যাপটা যে দেখাচ্ছেন এটা কি আসলেই ঠিক নাকি আপনারা কারো পক্ষে রং করে দিচ্ছেন? ম্যাপ তো ধরেন আরো পরের কথা, মানে ম্যাপটা আসছে আরো পরে। তো এই যে বুঝে না যখন, তো তখন আমরা প্রথম বুঝতে পারলাম যে আসলে বোঝার জন্য ছবি দরকার। তখন আসলে ম্যাপটা হচ্ছে গিয়ে প্রথম আসলে আসলো। মানে আমি যদি বলি যে নওগাঁ 3-এ আগায়, এই কথাটা বলতে যত কষ্ট হয় বা বোঝাতে যত কষ্ট হয়, কিন্তু ম্যাপের ভিতরে একটা রং দিয়ে এখানে হচ্ছে এই দল আগায় আছে, এইটা মানুষ অনেক সহজে আসলে ভিজুয়ালি কমিউনিকেট করা। তো তারপরে হচ্ছে এই যে ধরেন এসটিসি স্কোর বা এই প্রত্যেকটা জিনিসকে আসলে একটা ম্যাপের উপরে প্লট করা, মাউস নিলে একটা রেঞ্জ দেখানো, ক্লিক করলে ভিজুয়ালি দেখানো, এই ধরনের একটা জিনিস মোটামুটি মানুষজন ভালো বোঝে। কিন্তু তারপরে দেখা গেল যে এইটাও আসলে যারা একটু অ্যানালিস্ট, একটু ইনভেস্টিগেটিভ, তারা বেশ ভালো বুঝে এবং তারা অনেক মানে ইনফ্যাক্ট আমাদের এইটা মানে এই মুহূর্ত পর্যন্ত প্রায় 20,000-এর কাছাকাছি মানুষজন আসলে ব্যবহার করছে। তো বাট এই 20,000 কিন্তু বাংলাদেশের 16, 17, 18 কোটি দেশের একটা মানুষে, এবং ভোটারই আমাদের প্রায় মানে 10-11 কোটির কাছাকাছি হচ্ছে গিয়ে আছে। তো সেখানে আসলে এই নাম্বারটা কিছুই না, মানে সত্যিকার অর্থে যদি বলতে যাই এই নাম্বারটা আসলে কিছুই না। তো তারপরে আমরা চিন্তা করছি যে আচ্ছা এটা আসলে অনেকটা গোপাল ভাঁড়ের চিঠির মতো হয়ে যাচ্ছে, মানে আমার এটাকে পড়েও দিয়ে আসতে হবে। তো তখন আমরা আসলে এই পালস টুডে জিনিসটা আসলে শুরু করলাম, যেই জায়গাতে এই নাম্বারটাকে আসলে কিভাবে পড়তে হয় এটা নিয়ে যে স্টোরি, সেটা আমরা তখন আসলে লেখা শুরু করলাম। এবং মানে আমি আসলে বলবো যে আই এম ভেরি গ্রেটফুল টু মাই টিম, যে প্রত্যেকের, কারণ আমরা সাধারণত বাইরের ইন্টারন্যাশনাল দেশের জন্য মানে অর্গানাইজেশনের জন্য কাজ করি, ওদের স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, সেটা ডেলিভার করলেই হয়। এই প্রথম আমরা একটা সুযোগ পাই যেখানে হচ্ছে আমরা আমাদের দেশের মানুষের জন্য, ওদের বোঝার জন্য করব। তো আমাদের টিমের সবাই খুব এনথুসিয়াস্টিকলি এই কমিটমেন্টটা সবার ছিল যে কিভাবে একটা জিনিস সবার বোধগম্য হচ্ছে কি আসলে করা যায় এবং এটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। তো এই নাম্বারগুলোকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা, আর্টিকেল লিখে করা, ফটো কার্ড করা, বিভিন্নভাবে আসলে এক্সপ্রেস করার যে আসলে চেষ্টা করা, এটা তখন আমরা সবাই মিলে ব্রেইনস্টর্ম করে আসলে করা শুরু করি। যে আসলে এই যে দেখেন আমরা সবাই ফেসবুকের একটা বাবলের ভিতরে থাকি। ফেসবুকে আমি যা দেখতে চাই তাই দেখি। কারোর কাছে ফেসবুক হচ্ছে গিয়ে মানে এই মুহূর্তে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে, হ্যাঁ। কারোর কাছে হচ্ছে বিএনপি তো 250 সিট পাবেই হচ্ছে গিয়ে একটা জায়গায় হচ্ছে গিয়ে আছে, কারোর কাছে হয়তোবা মনে হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া আবার ইলেকশন কিভাবে হয়, যে কোনো মুহূর্তে বাংলাদেশ আবার আওয়ামী লীগ চলে এসে অন্যরকম ভাবে চলবে। তো এটা হচ্ছে কি আমরা যা দেখতে চাই আমরা আসলে সেই বাবলের ভিতরে থাকি। কিন্তু অ্যাগ্রিগেট ভাবে আসলে বাংলাদেশে মানে সোশ্যাল মিডিয়ার মানুষজন কি বলে সেটা কিন্তু একদমই ভিন্ন একটা ধারণা। এবং আপনি যদি আসলে রাস্তাঘাটে আসলে কথা বলতে যান দেখবেন যে খুবই মানে ভিন্ন এবং মানে ভিন্নতাটা হচ্ছে অলমোস্ট 180 ডিগ্রি ভ্যারিয়েশন, মানে এরকম আসলে মতামত হচ্ছে গিয়ে পাবেন। কাছাকাছি ভিন্ন নয়, হ্যাঁ, মানে কাছাকাছি ভিন্ন না। তো
এবং প্রত্যেকেই অসম্ভব কনভিকশন আছে তাদের প্রত্যেকটা কথার ব্যাপারে, মানে ধরেন কারণ সোশ্যাল মিডিয়া ন্যারেটিভটা তাকে বিশ্বাসযোগ্যতার ওই জায়গায় নিয়ে যায়, সে মনে করে সে যে তথ্য পাচ্ছে এটাই ঠিক। ঠিক, তো এই জায়গাটাকে, এই বাবলটা ভেঙে আসলে সবাইকে আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করি যে আসলে তুমি যা দেখছো সেটা অবশ্যই একটা রিয়েলিটি, কিন্তু এর বাইরেও একটা সবাই মিলে আসলে বাংলাদেশের একটা রিয়েলিটি আছে। তো এই জায়গাটাতেই আসলে এই ম্যাপটা এবং সেই ম্যাপের সাথে এক্সপ্লানেশনের হিসাবে আমাদের পালস টুডের যে আর্টিকেলটা, এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে আসলে আসে, যেটা আমরা আসলে সবাইকে, সবার জন্যই আসলে উন্মুক্ত। পালস টুডে তো ইটস টোটালি ফ্রি, তো ম্যাপটা আমাদেরকে একটু মানে গার্ড করার জন্য আসলে একটা ছোট টাকা হলেও আসলে রাখতে হয়েছে, সো দ্যাট মানে দ্যাটস ওয়্যার যে অ্যাজ এ বিজনেস আসলে ওয়্যার ডু উই কাম ইন। অবশ্যই বিজনেসটার একটা আমাদের সাস্টেইনেবিলিটি প্রশ্ন আছে, যেই কারণে আমাদের এটা করতে হয়েছে, কিন্তু 1000 টাকা আসলে খুবই মানে অল্প একটা টাকা, তো আই থিঙ্ক মানে ওইটুকু আমরা চার্জ করে আমরা স্টিল এটা উই মেড ইট অ্যাভেলেবল ফর মানে পাবলিক। এবং এইখান থেকে আমরা আসলে চেষ্টা করেছি মানুষের সাথে কিভাবে কানেক্ট করা যায়, কারণ আমরা যা বলছি সবাই বিভিন্ন সময় ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, সেইটা আসলে সবাই মিলে অ্যাগ্রিগেটেড ভাবে আসলে কি, এইটা আমরা আসলে চেষ্টা করেছি সবাইকে দেখাতে। এবং আমরা আশা করেছি যে এই যে অ্যানালিস্ট যারা আছে, ডেফিনেটলি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির প্রচুর অ্যানালিস্ট আছে, প্রত্যেক ক্যান্ডিডেটের প্রচুর অ্যানালিস্ট আছে, তারাও যেন খুব সহজে আসলে অ্যাক্সেস করতে পারে। তো আমার কাছে সবসময় মনে হয় বাংলাদেশের মার্কেটটা একদমই ভিন্ন, এবং আমি সবসময় মনে করি পৃথিবীর অন্য সব দেশে যেই টেকনোলজি কাজ করেছে সেটা বাংলাদেশে কাজ করবে না। বাংলাদেশ অনলি ফর দ্য প্রোজ। আমি আসলে বলবো না, আমি বলবো যে এখানে সবকিছু বাংলাদেশের মতো করে করতে হয়, এবং ধরেন পৃথিবীর কোন দেশে আপনি খুব সহজে এরকম পাবেন না যে দোকানে যেয়ে আপনি বাকি খাবেন, বাকির একটা আলাদা খাতা থাকবে, সেই খাতায় আপনি ভেঙে ভেঙে টাকা দিবেন, আবার হচ্ছে কি মানে বিজনেস রানস ইন এ ভেরি ডিফারেন্ট মেকানিজম ইন বাংলাদেশ। তো একই রকম ভাবে সোশ্যাল মিডিয়া সেন্টিমেন্টও আমাদের ধারণা ছিল বাংলাদেশে এটা অন্যরকম ভাবে চলবে, এবং আই থিঙ্ক উই হ্যাভ প্রুভেন ইট ইজ ডিফারেন্ট ইন বাংলাদেশ। জাস্ট এই জায়গাটা আমি থামিয়ে একটু ছোট করে প্রশ্ন করি যে এই যে অ্যানালিটিক্স এবং এটার সাথে হাউ ইউ ফাউন্ড যে দ্য ইন্টেলেকচুয়াল কমিউনিটির এঙ্গেজমেন্ট, যেমন ধরেন রিসার্চার, একাডেমিশিয়ানস, স্ট্যাটিস্টিশিয়ানস এবং কোনো কোনো ক্ষেত্রে ধরেন পলিসি মেকার, তো আসলে তো সত্যিকার অর্থে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং বাংলাদেশের জন্য অনেক দূরের ব্যাপার। এই কারণেই আমরা আমাদের সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য কান্ট্রিগুলোর গভর্নমেন্টের যে এই ডিসিশন মেকিং প্রসেস, ওটার সাথে আপনি যেটা বলছিলেন যে আমাদের পলিটিক্যাল ন্যারেটিভেও ওই জিনিসটা দেখা যায় যে আমরা আমাদের পলিসি চেঞ্জ কিন্তু আসলে ডেটা ড্রিভেন করি না, বা অনেক সময় অনেক ডিসিশন মেকিংও ডেটা ড্রিভেন করি না। কিন্তু যদি হতো নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, বা এই 17 বছরের রিজিমের পর একটা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ছিল, তো সেই জায়গা থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তো আপনি একটা ওয়াইডার এই ইন্টেলেকচুয়াল কমিউনিটির সাথে এঙ্গেজমেন্ট, হাউ দে গিভ ইউ এ ফিডব্যাক, মানে তাদের ফিডব্যাক যদি একটু শেয়ার করেন, তারা কিভাবে নিয়েছে। আমি ধরে নিলাম আপামোর বাংলার জনগণ ব্যাপারটা বুঝে না, বা ব্যাপারটা সম্পর্কে এক্সাইটমেন্ট কম ছিল, বিকজ 140 মিলিয়নের দেশে অলমোস্ট 100 মিলিয়ন প্লাস ভোটার, এবং তার মধ্যে মাত্র 20,000 ধরেন এক্সপোজড হয়েছে বা ডিরেক্টলি ইউজ করেছে। তো ধরেন ফিউচার ডেজে এটা বাড়বে, কিন্তু আমি সেইং এই 20,000-এর ভিতরে ক্রিটিক্যালি আমাদের বাংলাদেশের যারা ইন্টেলেকচুয়াল কমিউনিটি তারা আছে, আমি ওয়ান্ট টু নো যে তাদের কাছ থেকে আপনার পালসটা কেমন মনে হয়েছে, তাদের পালস কেমন? আচ্ছা, বাংলাদেশে মানে আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে ইটস এ রেঞ্জ, মানে অনেকে, প্রথম কথাই এটা একটা ফালতু জিনিস, আচ্ছা এটা দিয়ে আসলে কিছু হবে না। ফেসবুকে ইলেকশনও হয় না, ফেসবুকের অ্যানালিসিসও কোনো কিছু না, ইটস আনরিপ্রেজেন্টেটিভ ডেটা, মানে বাংলাদেশে ফেসবুকের মানুষ কি বললো তাতে ভোটে কিছু যায় আসে না। যদিও আমরা দেখি যে গভর্নমেন্ট ফেসবুকের ন্যারেটিভের উপর বেস করে অনেক অনেক ধরনের স্টেপস নেয়, কাউকে অ্যারেস্ট করে, কাউকে ছেড়ে দেয়, ইভেন জুডিশিয়াল সিস্টেমে পর্যন্ত ইম্প্যাক্ট হয়, কিন্তু সেখানে আপনি বলতেছেন যে লোকজন না, এটা হচ্ছে একটা সাইড। আই এম নট টেলিং যে এটাই সবাই বলছে, বাট এটা হচ্ছে একটা গ্রুপ অফ হচ্ছে গিয়ে আমি কি বলবো বোদ্ধা, মানে আমি আসলে তো, কিন্তু যখন আমরা আসলে এই পাবলিক প্রোডাক্টটা আসলে ছেড়ে দিলাম, তখন এইটার আপটেক দেখে আমরা আসলে বুঝলাম যে আসলে অনেকেই আছে এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছে, এবং আমরা যে জিনিসটা দেখা শুরু করলাম, কেউ পিএইচডি করছে, কেউ ইন্ডিভিজুয়াল মাস্টার্স লেভেলে রিসার্চ করছে, দেশে বিদেশে, পার্টিকুলারলি বিদেশেই প্রবাসী বাংলাদেশি যারা আছেন, যারা
এই ধরনের সোশ্যাল মিডিয়া, পলিটিক্যাল ইকোনমিক্স অর হচ্ছে গিয়ে সোশ্যাল সায়েন্টিস্ট এই ধরনের সাবজেক্ট নিয়ে আসলে কাজ করছেন, তাদের অনেকে এটাকে একটা ডেটা সোর্স হিসাবে রেখে, মানে আমি আসলে ধারণাও করতে পারি নাই যে অনেকে নিয়ম করে প্রতিদিনের ডেটাটাই 300 আসনের একটা এক্সেলে বা কোথাও রেখে দে হ্যাভ স্টার্টেড অ্যানালাইজিং দিস ডেটা, যে এটা কিভাবে মুভ করছে, কোন সুইং থেকে কিভাবে যাচ্ছে। সো এই জিনিসটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যে না, হোয়াট উই আর ডুইং, এটা আসলে আমাদেরকে একটা সিগনিফিকেন্ট ইন্সপিরেশন দিয়েছে। এবং ধরেন এরকম হয়েছে যে ধরেন কানাডা থেকে এক ভদ্রলোক ফোন করেছে আমাদের সাপোর্ট লাইনে ফোন করে বলছে যে ভাই আপনাদের এই জিনিসটা, মানে উনি একদিন কোনো কারণে অ্যাক্সেস করতে পারছিলেন না, তো এটা হচ্ছে অ্যাক্সেস করতে পারছি না, কোনো মানে কিছু হয়েছে কিনা। তো আমরা বললাম যে না, এই বলে যে আমরা ওইখানে আসলে আমি একা কিনেছি, কিন্তু 4-5 জন মিলে আমরা আসলে দেখি প্রতিদিন, এবং হচ্ছে গিয়ে আমার কাছ থেকে বিভিন্ন জন স্ক্রিনশট চায়, মানে আমি আসলে এই যে আমি কিনেছি, মানে সেই আর কি বাকি সবাইকে হচ্ছে গিয়ে আসলে আপডেট। তো এই ধরনের এক্সপেরিয়েন্স গুলো আসলে আমাদেরকে সিগনিফিকেন্ট উৎসাহ আসলে দিয়েছে এই প্রোডাক্টটা মানে বানানোর জন্য। তো আপনার প্রশ্ন যেটা যে ইন্টেলেকচুয়াল কমিউনিটি বা রিসার্চার্স অ্যাক্রস দি গ্লোব, ইট ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আবার হয়তো বা অনেকের কাছেই এই জিনিসটাকে মনে হয়েছে যে আসলে কি এটা মিনিংফুল কিছু, তো এটাই রাইট। আমরা এই মিনিংফুল কিনা আসলেই, এবং এবারের ইলেকশনের ডাকসুর রেফারেন্সে যে কোরিলেশন, সেটার থেকেও বড় কোরিলেশন রাখবে কিনা এবারের ডেটা আমাদের সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলোর। আর সত্যিকার ইলেকশন আর তো কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা, এই তো মোমেন্ট যাচ্ছে, তো এই আমরা জানতে পারবো। তো সেই জানার জন্য আমাদের পরবর্তী এপিসোডগুলোর উপরে চোখ রাখুন। আমরা আরো একটা বড় এপিসোড করব অন দ্য লার্নিং, যে আসলে পলিটিক্যাল লিডাররা কিভাবে নিল, আর হচ্ছে আমাদের সাকসেস কেস স্টাডিজ কি আছে, অথবা কেস স্টাডিজ কি আছে, আই ডোন্ট নো ওয়েদার ইটস সাকসেস অর নট সাকসেস, কিন্তু কেস স্টাডিজ আছে, এবং সেই গল্পগুলো কি। একটা গল্প তো শুনতে পেলাম যে আমাদের কমিউনিটি কিভাবে নিয়েছে, ইন্টেলেকচুয়াল কমিউনিটি কিভাবে নিয়েছে। তো আমরা এই গল্পটা কন্টিনিউ করবো। জুয়েল ভাই, আপনি আমাদের সঙ্গে কন্টিনিউ করেন। দর্শক, আপনারা চোখ রাখুন সেন্টামেন্টালিস্টের শেষ মুহূর্তের এপিসোডগুলোতে।